Dear students, how are you? I hope you are so well and so fantastic and getting a very boring time, staying all the time at home. So, to remove your boredom, I am trying to conduct a class in class 9, English second paper. So, today my topic is transformation, but you know, transformation may be different types of transformation, affirmative, negative, negative to affirmative, vice versa, interrogative, exclamatory, etc. etc. But today I am going to conduct a class about how to transform the sentence into simple to complex. কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে but before going to the class, in my last classes I told you about what is simple sentence and what is complex sentence. Simple sentence is normally you can say that a sentence which having just a subject and a finite verb, maybe another different types of objects, but one subject and one finite verb, that is called a complex simple sentence. And when you turn the sentence into complex form, you have to manage two clauses, and I think you know about clause. Clause is a group of words having a subject and a finite verb. একটা ক্লজ হলো কতগুলো শব্দের সমষ্টি যেখানে একটা সাবজেক্ট থাকে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। সো আমরা যখন সিম্পল থেকে কমপ্লেক্স করব, ওদের কী করতে হবে? দুইটা ক্লজ তৈরি করতে হবে, দুটো সাবজেক্ট থাকতে হবে, দুটো ফাইনাইট ভার্ব থাকতে হবে, এবং এই ক্লজগুলো কোনো না কোনো কনজাংশন, দ্যাট মিনস সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কম্বাইন করতে হবে। সাবঅর্ডিনেট কনজাংশনগুলো কি সেটা আমরা আগে আলোচনা করেছি। এখন আমি তোমাদেরকে শেখাবো। নাও আই এম গোয়িং টু শোয়িং এ রুল। সিম্পল টু কমপ্লেক্সের একটা রুল দেখো, প্রথমে বলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই ধরনের সেন্টেন্সগুলো যখন আমরা সিম্পল থেকে, দিস ইজ স্ট্রাকচার ইজ এ সিম্পল ফর্ম, সো ইফ ইউ টার্ন দ্য সেন্টেন্স ইন্টু complex. So before going to the rule, before going to the sentence transform, I am writing the rules how you will turn the sentence simple to complex. Complex রুলটা দেখো, আমরা সাবজেক্ট রাখবো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট ভার্ব প্লাস একটা রিলেটিভ প্রোনাউন নিয়ে আসবো। রিলেটিভ প্রোনাউন ডাব্লিউএস কোশ্চেন রিলেটিভ প্রোনাউন প্লাস এখানে আরেকটা টু বি ভার্ব আনবো। এই রিলেটিভ প্রোনাউনের পরে আমরা এখানে যে অবজেক্টটা থাকবে এই অবজেক্টটা লিখবো, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব প্লাস এরপর একটা টু বি ভার্ব যোগ করে নিব। একটা সম্বন্ধ শুনবে, কিন্তু আমরা কি বলেছি সাবজেক্ট ভার্ব, এবার একটা রিলেটিভ প্রোনাউন নিয়ে আসবো এখানে অবজেক্ট অনুসারে। যেমন উদাহরণ সময় দেখি একটু সব খেয়াল করে, আই নো ইউর নেম, সাবজেক্ট ভার্ব, দ্যাট মিনস এই একাধিক অর্ডারে একটা অবজেক্ট হলো। আমরা এটাকে যখন কমপ্লেক্সে নিয়ে যাব, আমাদেরকে প্রথমে কি লিখতে হবে? সাবজেক্ট লিখবো, ভার্বটা লিখবো আই নো, এখানে আমাকে এই অবজেক্ট অনুসারে একটা ডাব্লিউএস ওয়ার্ড আনতে হবে। সেখানে আমি কি আনবো? আই নো হট। আর এই যে অবজেক্টটা ছিল, আমরা অবজেক্টটাকে রূপ করবো কি হিসাবে? এনপি, এটা নাউনের রূপ থাকবে, এটাকে আমরা সাবজেক্ট করে নেব। তাহলে আই নো হট ইউর name is. This is the form. So I know what your name is. So if I take another example, I think this will be very clear to you. Tell me the time of your arrival. Tell me the time of your arrival. Tell me object, but object কে বলছে এখানে আরো বেশি কিছু অংশ আছে। Tell me the time of your arrival, তোমার পৌঁছানোর সময়টা আমাকে বলো। তাহলে আমরা এখানে কি লিখবো? কমপ্লেক্স করতে গেলে এটাকে আমরা কমপ্লেক্স এভাবে করতে পারি, টেল মি দি টাইম অফ, আমরা এর পরিবর্তে যোগ করতে পারি হোয়েন। টেল মি হোয়েন
ইউর অ্যারাইভালটাকে আমরা সাবজেক্ট করলাম ইউ। যেহেতু এই অংশটা দ্বারা একটা নিকটবর্তী ভবিষ্যৎকে বোঝানো হচ্ছে, সে এখনও কিন্তু এসে পৌঁছায় নাই, বাট আমরা জানতে চাচ্ছি যে আমাকে বলো তুমি কখন এসে পৌঁছাবে। সো এখানে আমরা একটা ফিউচার ইন্ডিকেটিং ভার্ব নিয়ে আসবো, টেল মি হোয়েন ইউ উইল। আর অ্যারাইভাল ইজ এ নাউন। অ্যারাইভালটা কিন্তু নাউন ফর্মে আছে, যেহেতু আমাকে এখানে একটা ভার্ব আনতে হবে, যেহেতু আমরা অক্সিলারি এনেছি, এটা মেইন ভার্ব কি আনবো, টেল মি হোয়েন ইউ উইল অ্যারাইভ। আমাকে বলো কখন তুমি আসবে। দিস ইজ দ্য রুল। সো উইল, someone asks me sir question any sir how we use will. so এখানে the person that means you, এই ব্যক্তিটা কিন্তু এখন এসে পৌঁছায় না, সে আসবে, তার জন্য আমরা এখানে যোগ করেছি কি টেল মি, আমাকে বলো। আর দি টাইম অফটা উঠিয়ে আমরা কি যোগ করেছি, এখানে একটা হোয়েন যোগ করে নিয়েছি, টেল মি হোয়েন ইউ উইল অ্যারাইভ, আমাকে বলো তুমি কখন আসবে। সিমিলারলি উই ক্যান টেক অ্যানাদার এক্সাম্পল। আমরা আরেক উদাহরণ নিতে পারি, এখানে খেয়াল করো সবাই একটু, লুক অ্যাট দ্য বোর্ড প্লিজ। স্পিক মি দ্য ট্রুথ, আমাকে সত্যটা বলো। স্পিক মি দ্য ট্রুথ, আমাকে সত্যটা বলো, অথবা স্পিক দ্য ট্রুথ, সেম। সো আমরা এটা কি লিখতে পারি কমপ্লেক্সের সময়, কমপ্লেক্স স্পিক মি হট, সুনির্দিষ্ট বিষয় জানতে চাইলে, স্পেসিফিকলি if you want to know something, so then you will have to ask the question with hot. So speak me hot the truth. আর আমাকে বলেছিলাম আমরা একটা জিনিস, যে যখনই আমরা কমপ্লেক্স করবো আমাদের অবশ্যই দুটো সাবজেক্ট থাকতে হবে, দুটো ফাইনাইট ভার্ব থাকতে হবে। সো এই অংশে একটা সাবজেক্ট রয়েছে দ্য ট্রুথ, বাট হ্যার ইজ নো সাবজেক্ট ভার্ব। সো আমরা এখানে একটা কী যোগ করবো, একটা ভার্ব এনে দিলাম ইজ। স্পিক মি, আমাকে বলো, হট দ্য ট্রুথ ইজ, আমাকে বলো সত্যটা কি। এই ধরনের সেন্টেন্সগুলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা এইভাবে, দিস ওয়ে ইউ ক্যান ট্রান্সফার দ্য সেন্টেন্স ইন্টু সিম্পল, from simple to complex. Now we can take another structure. আমরা আরেকটা উদাহরণ বা আরেকটা ঘটনা আমরা দেখি, সেটা কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হবে সেটা আমরা একটু খেয়াল করি। সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপেল। এই প্রেজেন্ট পার্টিসিপেল সম্পর্কে কিছু কথা বলি। প্রেজেন্ট পার্টিসিপেলগুলো সবসময় কাজ করে কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে অ্যাডজেক্টিভ হিসাবে। প্রেজেন্ট পার্টিসিপেল আমরা জানি যে নন ফাইনাইট ভার্বটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রেজেন্ট পার্টিসিপেল তারই একটা অংশ। যেমন নন ফাইনাইট ভার্বের তিনটা ভাগ আছে। প্রথম ভাগকে বলা হয় জেরান্ড, তারপরটা বলা হবে প্রথমে ইনফিনিটিভ বলতে পারি, ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপেল। জেরান্ড বেসিক্যালি কাজ করে নাউন হিসেবে, পার্টিসিপেল কাজ করে বেসিক্যালি অ্যাডজেক্টিভ হিসাবে, আর ইনফিনিটিভ ব্যবহার তো আমরা বিভিন্ন রকম জানি, সেটা আলাদা ব্যাপার। তো প্রেজেন্ট পার্টিসিপেলগুলো আমরা সাধারণত কী জানি, কাজ করবে অ্যাডজেক্টিভ হিসাবে। অ্যাডজেক্টিভ হতে গেলে সে কী করবে, অবশ্যই কোনো নাউন বা প্রোনাউনকে সে মডিফাই করবে, তখনই সেটা হবে পার্টিসিপেল বা অ্যাডজেক্টিভ হবে। আমরা উদাহরণ নিই প্লিজ। আমরা এইটাকে কীভাবে কমপ্লেক্স করবো, আগে রুলটা দেখি, আমরা কমপ্লেক্স করার নিয়মটা দেখি। আমরা প্রথমে সাবজেক্ট যোগ করব, তারপর আমরা ভার্ব আনবো, নেক্সট কি আসবে সাবজেক্ট ভার্ব, এরপরে আমরা এই অবজেক্টটাকে রেখে দেব আমরা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। নেক্সট আমরা একটা রিলেটিভ প্রোনাউন যোগ করে দেব। সেটা হতে পারে যদি ব্যক্তি বোঝায় তাহলে হু বসাবে, হু আসবে, বস্তু থাকলে হুইচ অথবা দ্যাট, স্থান বোঝালে হয় আসবে। সিমিলারলি সো সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস এবার এটা কি আসবে, টু বি ভার্ব প্লাস এই প্রেজেন্ট পার্টিসিপেল অংশটা বসবে।
এই পার্টিসিপেল অংশটাই বসবে। সো অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার উই ক্যান টেক অ্যান এক্সাম্পল। আমরা একটা উদাহরণ নিতে পারি। তুমি খেয়াল করে দেখো, আই স এ বার্ড ফ্লাইং। একটু খেয়াল করো, এ বার্ড ইজ এখানে অবজেক্ট, এই ফ্লাইংটা আমরা এটাকে বলছি প্রেজেন্ট পার্টিসিপল। কেন বলছি? এই ফ্লাইং অবস্থাটা কার? পাখির একটা অবস্থা। দ্যাট মিনস পাখিটা নাউন, এই নাউনটাকে মডিফাই করেছে কিন্তু ফ্লাইং। সো এই অংশটা কিন্তু আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আমরা এটাকে কীভাবে কমপ্লেক্স করি একটু সবাই খেয়াল করো, কীভাবে আমরা এটাকে কমপ্লেক্স করতে পারি। প্রথমে আমরা সাবজেক্ট দিব, আই স এ বার্ড। স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসিয়ে দিলাম। এরপর আমাদের কি আসবে? একটা রিলেটিভ প্রোনাউন আমাদের যোগ করতে হবে। সেখানে আমি বলেছি যদি ব্যক্তি থাকে তাহলে হু দেব, বস্তু বোঝালে হুইস অথবা দ্যাট যোগ করতে পারি। যেহেতু পাখিটাকে আমরা ইতর প্রাণী বিশেষ ধরতে পারি, তাহলে আমরা কী দেবো এখানে? আই স এ বার্ড হুইস অথবা দ্যাট। এবার আমরা প্রেজেন্ট পার্টিসিপল অংশটাকে আমরা এখানে অর্জ করেছি কেন? যেহেতু প্রথম অংশটা পাস্ট টেন্স আছে, সেহেতু আমরা এখানে এটাকে প্রেজেন্ট পাস্ট টেন্সে করে দিয়েছি। ওয়াজ, হুইচ ওয়াজ ফ্লাইং অথবা দ্যাট ওয়াজ ফ্লাইং। I saw a bird which was flying or that was flying. So according to this structure we can take another example. আমরা আরও একটা উদাহরণ নিতে পারি এই সম্পর্কে। দেখি সেখানে এই স্ট্রাকচারে কী হতে পারে, আপনি দেখি খেয়াল করে। আমরা দেখি এখানে খেয়াল করে, আমরা আরেকটা উদাহরণ এখানে নিই। আই ফাউন্ড দ্য বেবি। আমি শিশুটিকে দেখেছিলাম স্লিপিং, ঘুমন্ত অবস্থায় দেখেছিলাম। আমি যে কথাটা এখানে লিখলাম, এই স্লিপিং অলসো প্রেজেন্ট পার্টিসিপল হিয়ার বিকজ স্লিপিং মডিফাইজ দ্য নাউন বেবি। সো you can transform, you can turn the sentence into complex form according to the rules that has been written before. I found the baby. I found the baby. Baby is অপ্রাণী ইতর বা সেক্ষেত্রে আমরা কি যোগ করতে পারি? হুইচ বা দ্যাট যোগ করতে পারি। আমরা হুইচ যোগ করলাম। Found is a past form here, so was sleeping. তো কি হলো তাহলে ব্যাপারটা এখানে? I found the baby which was sleeping. আমি একটা শিশুকে দেখেছিলাম, আমি শিশুটিকে দেখেছিলাম যে which was sleeping। এখানে হু যোগ করতে পারি আমরা হু ও যোগ করতে পারি। হু was sleeping, যে ঘুমাচ্ছিল বা যেটা ঘুমাচ্ছিল। শিশুর ক্ষেত্রে হুইচ অথবা হু যোগ করলে দুটি সব সঠিক হবে। আমি যদি আরেকটা উদাহরণ এখানে নিতে দেখো তো কেমন লাগে। প্লিজ টেক অ্যান এক্সাম্পল হেয়ার। আরেকটা এক্সাম্পল এখানে নিতে পারি। যেমন দেখো, হি saw me playing. He saw me playing. সে আমাকে খেলতে দেখেছিল। সো প্লেইং ইজ এ পার্টিসিপল হিয়ার। প্লেইংটা কিন্তু এখানে পার্টিসিপল। তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি? হি saw me, আমি এখানে কি করতে পারি? when, কারণ সে আমাকে খেলারত অবস্থা দেখেছিল। সো আমি এখানে when যোগ করলাম। হি saw me when। এবার আমি সাবজেক্ট, আই was playing। হি saw me, সে আমাকে দেখেছিল when I was playing, আমি যখন খেলছিলাম। সো এই ডিয়ার স্টুডেন্টস প্লিজ লিসেন টু মি। আমরা সিম্পল থেকে এই স্ট্রাকচারগুলোকে এভাবে কমপ্লেক্সে রূপদান করতে পারবো, এবং আমাদেরকে প্রথমে কী করতে হবে? এই রুলসগুলোকে ভালো করে মনে করতে হবে, মনে রাখতে হবে।
তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। বাড়িতে এগুলো আমাদের অনুশীলন করতে হবে। সো আমরা আরেকটা কাজ করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করে সবাই, আমরা আরেকটা রুল এখানে নেব। সেই রুলটাকে আমরা কীভাবে ট্রান্সফর্ম করতে পারি দেখি। যেহেতু আমরা প্রেজেন্ট পার্টিসিপেল বাক্যের শেষে বসিয়েছি, আমরা একটা সেন্টেন্স এখানে উদাহরণ নেব যেটা এই প্রেজেন্ট পার্টিসিপল বাক্যের শুরুতেই বসিয়ে কীভাবে আমরা সিম্পল টু কমপ্লেক্স করতে পারি। সেটা গঠন এরকমই হবে। দেখো কালকে প্রেজেন্ট পার্টিসিপল plus dot 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 plus second clause। যখন কোনো সিম্পল সেন্টেন্সের শুরুতেই প্রেজেন্ট পার্টিসিপল প্লাস অন্যান্য অংশ প্লাস একটা সেকেন্ড ক্লজ থাকবে, দ্বিতীয়টা অংশ থাকবে, আমরা তখন কীভাবে এটাকে সিম্পল করব, কমপ্লেক্স করব, সেটা আমরা দেখি। আমরা প্রথমে এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটিকে একটা ক্লজ তৈরি করব। তাহলে আমরা কী করব? প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটিকে একটা ক্লজ তৈরি করব। উদাহরণ আমরা নিয়ে এখানে ক্লোজিং দ্য ডোর, কমা। যদি প্রশ্ন করো আমাকে, স্যার ইফ ইউ আস্ক মেনি কোশ্চেন, স্যার হোয়াই দ্য ক্লোজিং ইজ এ পার্টিসিপল। কেন ক্লোজিং পার্টিসিপল? কারণ ক্লোজিংটা মডিফাই করেছে কাকে? দ্য ডোর। ডোর ইজ এ নাউন, সো দিস কল ইজ প্রেজেন্ট পার্টিসিপল। ক্লোজিং দ্য ডোর, দরজা বন্ধ করেই আই ওয়েন্ট আউট, আমি বাইরে গিয়েছিলাম। আমরা যদি এই বাক্যটাকে কমপ্লেক্স করি, আমরা প্রথমে এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটিকে একটা ক্লজ তৈরি করবো। ক্লজ করতে গেলে আমার কী আনতে হবে? আমাকে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট এখানে আমার কী আছে? ফার্স্ট আই আছে, সো আই। পয়েন্ট ইজ এ ফার্স্ট ফর্ম হিয়ার, সো এখানে ক্লোজ দ্য মেইন ভার্ব হচ্ছে ক্লোজ। এটাকে আমরা কী করবো? অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড সেন্টেন্স টেন্সেস ভার্বের যে অংশটা আছে সেই টেন্স অনুসারে কিন্তু আমাদের এটাও পরিবর্তন করতে হবে। সো আই ক্লোজ ডোর। তাহলে এখানে আমি কী যোগ করবো? আমি যখন এইটাকে আমি একটা ক্লজ তৈরি করলাম, ক্লজ তৈরি করার পরে যেহেতু আমাকে কমপ্লেক্স করতে হবে, কমপ্লেক্স করতে গেলে আমার এই ক্লজের আগে অবশ্যই একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আনতে হবে। এই কনজাংশনগুলো কোথায় বসবে? এই যে ক্লজটা আমি তৈরি করলাম, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটা, এই অংশের পূর্বে আমাকে সেই সাবঅর্ডিনেটিং কনজাংশনটি তৈরি করতে হবে, বসে দিতে হবে। তবে এখানে কী যোগ করবো? when I closed the door, কমা, এই সেকেন্ড ক্লজটির কোনো পরিবর্তন প্রয়োজন নাই, I went out। কি বলেছি আমি? when I closed the door, I went out। আমি যখন দরজাটা বন্ধ করেছিলাম আমি বাইরে গিয়েছিলাম। এবার আমরা আরেকটা উদাহরণ রেখে নিতে পারি, সবাই খেয়াল করো। সেম একই স্ট্রাকচারে আমরা আরও কিছু উদাহরণ নিতে পারি। রানিং ফাস্ট, একটা উদাহরণ আমরা লিখি। রানিং ফাস্ট, দ্রুত দৌড়িয়ে সে কি করেছিল? হি got the first prize। প্রশ্ন হচ্ছে, আমরা যে এখানে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটাকে যখন আমরা কমপ্লেক্সে নিয়ে যাব, প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে এই অংশ দ্বারা প্রথম অংশটি যদি কারণ উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা এর পূর্বে বিকজ, অ্যাজ, সিন যোগ করতে পারি। যদি সেটা কারণ উল্লেখ না থাকে তাহলে সেখানে আমরা কী আনতে পারি? সময় থাকলে হয়ে আনতে পারি। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত এই সব ধরনের সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে আমাদেরকে when, as, since, because এই ধরনের সাবঅর্ডিনেট কনজাংশনগুলো ব্যবহার করে আমরা অনায়াসেই কমপ্লেক্স করতে পারি। তাহলে আমরা কী লিখতে পারি এখানে? রানিং ফাস্ট, দ্রুত দৌড়িয়ে হি গট দ্য ফার্স্ট প্রাইজ।
সে প্রথম পুরস্কারটা পেয়েছিল। তাহলে যেহেতু সে প্রথমে কি বলবো আমরা, যেহেতু সে দ্রুত দৌড়িয়েছিল, তাহলে আমরা কি যোগ করতে পারি এখানে অ্যাজ, অথবা সিন্স যোগ করতে পারি, অ্যাজ যোগ করতে পারি। প্রথমে দিলাম বসিয়ে, এবার আমরা সাবজেক্ট নিয়ে আসবো অ্যাজ হি। আর যেহেতু গডটা পাস্ট টেন্সে আছে, তাহলে রানের পাস্ট টেন্স আছে র্যান, অ্যাজ হি র্যান ফার্স্ট, কমা সেকেন্ড ক্লজের সেকেন্ড ভাগ। এই অংশের বাক্যে আমার কোনো, যেহেতু এটা প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজটা কখনো কিন্তু পরিবর্তন হবে না, এটা যে অবস্থায় আছে আমাকে সে অবস্থায় রেখে দিতে হবে। তাহলে সিন্স অথবা অ্যাজ হি র্যান ফার্স্ট, অ্যাজ ইউজুয়াল প্রথম লিখে দেবো হি গট দ্য ফার্স্ট প্রাইজ। যেহেতু সে প্রথমে দ্রুত দৌড়িয়েছিল, তাই সে প্রথম পুরস্কারটা পেয়েছিল। So dear students, I think now it is very clear to you how to transform this sentence from simple to complex. So this type of structure, when you find in your question paper, when you will see, then you can easily transform the sentence in this way. Now you can take another example here. আমরা আরেকটা উদাহরণ নিতে পারি এখান থেকে। দেখো, স্ট্যান্ডিং, অথবা লিখি আমি সিটিং, লিখি সিটিং বাই দ্য উইন্ডো, জানলার পাশে বসে আই লুকড আউট, অথবা আউটসাইড বলতে পারি। সিটিং বাই দ্য উইন্ডো, জানলার পাশে বসে আই লুকড আউট, আমি বাইরে তাকিয়েছিলাম। তাহলে আমি প্রেজেন্ট এই অংশটিকে আমি কি করব, একটা ক্লজ তৈরি করব। যেহেতু আমরা যখন প্রেজেন্ট পার্টিসিপেট করতে, আমি আগে বলেছি তোমাদেরকে, এটাকে যখন আমি ক্লজে নিয়ে যাব, আমাকে এই ক্লজটার পূর্বে কোনো না কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন অ্যাড করতে হবে। সেটা কীভাবে বলেছিলাম, যখন সময় থাকবে, সময় বোঝালে হোয়েন যোগ করতে পারি, কারণ বোঝালে সেখানে অ্যাজ সিন্স বা বিকজ দিয়ে করতে পারি। সো সিটিং বাই দ্য উইন্ডো আই লুকড আউট, এটাকে আমি কীভাবে কমপ্লেক্স করব? আমি এখানে কারণ বলতে পারছি না, আমরা এখানে কারণ বোঝাচ্ছে না, সময়কে জ্ঞাপন করছে। সো দিস পার্ট অফ দিস, এই যে অংশটা একটা সময়কে নির্ধারণ করছে, মানে হোয়েন, সাবজেক্ট অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড পার্ট অফ দ্য, এই অংশের সেকেন্ড ক্লজের অংশ হিসাবে আমাকে প্রথম ক্লজের সাবজেক্ট আনতে হবে। হোয়েন আই, যেহেতু এখানে লুকড ফার্স্ট টেন্স দেওয়া আছে, আমি সিটের পাস্ট টেন্স করবো স্যাট। হোয়েন আই স্যাট বাই দ্য উইন্ডো, সেকেন্ড অংশের আমি কোনো পরিবর্তন করব না। হোয়েন আই স্যাট বাই দ্য উইন্ডো আই লুকড আউট, আমি এখানে আমি এই সেন্টেন্সটাকে আমি আবার অ্যাজ দিয়েও করতে পারি। হোয়েনে আমি অ্যাজ যোগ করি, সেটাও কিন্তু আমার উত্তর হবে। যেহেতু আমি জানলার পাশে বসেছিলাম, আমি বাইরে তাকিয়েছিলাম, আমি অ্যাজ দিয়ে যোগ করলে উত্তরটা কিন্তু আমার একই রকম উত্তর আসবে। হোয়েন অথবা অ্যাজ, যে কোনো একটা দিয়ে আমি এটাকে কম্বাইন করলে আমার বাক্যটা কমপ্লেক্স হয়ে যাবে অনায়াসে। স্যার, আমরা এখন আরেকটা কাজ করতে পারি। প্রেজেন্ট পার্টিসিপেল দেখলাম আমরা, এই সেন্টেন্সগুলোকে কীভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হবে আমরা অনেকগুলো উদাহরণ দেখেছি। এখন আমরা আরও একটা উদাহরণ বা আরেকটা রুলসে যেতে পারি, খেয়াল করে সবাই। আমরা একটা ছোট স্ট্রাকচার আমরা দেখি আগে। উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস একটা ডট ডট থাকলো প্লাস একটা সেকেন্ড ক্লজ, সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স। যখন এরকম কোনো একটা সিম্পল সেন্টেন্সের গঠন থাকবে, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এরপর একটা অংশ থাকলো প্লাস ডট ডট সেকেন্ড পার্ট থাকলো, সেইগুলোকে আমরা কীভাবে কমপ্লেক্স করব? তখন আমাদের সহজভাবে পদ্ধতি, আমি তোমাকে রুলসটা বলে দিই। কমপ্লেক্স করার শুরুতে আমরা ইফ যোগ করব, ইফের পরে আমরা সাবজেক্ট নিয়ে আসবো।
এই সাবজেক্টটি অবশ্যই কিন্তু সেকেন্ড পার্ট অংশ অনুসারে আসবে আমাদের। সাবজেক্টের পরে আমরা ডু নট অথবা ডিড নট প্লাস এবার একটা মেইন ভার্ব আসবে প্লাস এই ডট 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 বাকি অংশ বসবে, তারপরে একটা কমা বসবে, প্লাস একটা কমা প্লাস সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স। এই বাক্যের দ্বিতীয় অংশটা বসবে এখানে উইদাউট দিয়ে। উইদাউট দিয়ে যখন আমরা কাজটা করব, যদি আমরা এখানে গঠনটা দেখি তাহলে অনায়াসে বুঝতে পারবো যে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস ডট ডট প্লাস সেকেন্ড পার্ট, তাহলে আমরা শুরুতে ইফ আনবো। একটা উদাহরণ আমরা দিতে পারি। সো ডিয়ার স্টুডেন্টস, লেটস গো টেক অ্যান এক্সাম্পল। চলো আমরা একটা উদাহরণ দিতে পারি এখান থেকে। কীরকম? উইদাউট reading attentively, comma, you cannot cut a good figure. কি বলেছি? উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যান নট কাট এ গুড ফিগার। ইন দ্য এক্সাম আমরা লিখি, সমস্যা নাই। অর্থাৎ বাংলাটা কি বলছে? মন দিয়ে পড়া ব্যতীত তুমি একটা ভালো, কাট এ গুড ফিগার ইজ এ ফ্রেজ, এর মানে হচ্ছে ভালো করা। উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, মন দিয়ে পড়া ব্যতীত ইউ ক্যান নট কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা ভালো করতে পারবে না বা পারো না। সেই ক্ষেত্রে আমরা এটাকে কীভাবে কমপ্লেক্স করব? আমাদের গঠনটা আমরা খেয়াল করে দেখি। আমি উপরের অংশটা মুছে ফেলি, তাহলে বুঝতে পারবে। কি লিখছি এখানে? আমরা প্রথমে লিখেছি আমরা ইফ যোগ করব। ইফ, ইফের পরে বলেছি সাবজেক্ট। সাবজেক্ট ডেফিনেটলি এখানে সাবজেক্ট আছে ইউ, তাহলে আমরা এখানে কি দেব? ইউ। ইফ ইউ। এবার বলেছি আমরা ডু নট অথবা ডিড নট। পরবর্তী অংশে ভার্বটা ডিফেন্ড করবে। যদি এখানে পাস্ট টেন্স থাকতো আমরা ডিড নট দিতাম। সো এখানে প্রয়োজন নাই, আমাদের এই অংশটা বেশিরভাগ প্রয়োজন পড়ে না। সো ইফ ইউ ডু নট রিড, ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি, কমা। এবার আমরা বলেছিলাম এই সেকেন্ড পার্ট আমাদের কোনো চেঞ্জ করতে হবে না, কারণ এই অংশটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের কোনো পরিবর্তন হবে না। মনে রাখতে হবে সবসময় আমাদের, আমরা যখন সিম্পল টু কমপ্লেক্স কিংবা কমপ্লেক্স টু কম্পাউন্ড যেটাই করি না কেন, সকল সময় আমাদের মনে রাখতে হবে আমরা শুধুমাত্র সাবঅর্ডিনেটিং কনজাংশন ক্লজটাকে আমরা চেঞ্জ করতে হবে। শুধুমাত্র আমরা প্রিন্সিপাল ক্লজ, ইউ ক্যান নট কাট এ গুড ফিগার, ইউ ক্যান নট কাট, তুমি পারবে না, কি পারবে না, একটা ভালো নম্বর পেতে পারো না, অথবা ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট বলতে পারি আমরা। তাহলে আমরা এখানে কি লিখবো? ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি, সেকেন্ড ক্লাসের আমরা কোনো পরিবর্তন করব না। ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি ইউ ক্যান নট কাট এ গুড ফিগার, দ্যাট আর বলতে পারি ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট ইন এক্সাম বলতে পারি আমরা। সিমিলারলি এক কথা দিতে পারি, যেমন আমরা যদি বলি উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ইউ ক্যান নট বি এ হেলদি ম্যান। শারীরিক পরিশ্রম ছাড়া তুমি ভালো স্বাস্থ্যবান হতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি? একইভাবে কাজটা করবো। ইফ ইউ ডু নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, নেক্সট অংশ আমরা এগুলো কোনো পরিবর্তন করবো না। সো হ্যালো স্টুডেন্টস, আই থিঙ্ক আজকে আমরা অনেক কিছু আলোচনা করলাম। যে রুলসগুলো আমরা আলোচনা করেছি, দ্য রুলস হ্যাভ বিন প্র্যাকটিসড হিয়ার। ইউ শুড practice it at home seriously and then you will be benefited from it. So till then, ভালো থাকো সবাই। টুডে দ্যাটস অল, আজ এখানেই, এই পর্যন্তই। থ্যাংক ইউ অল, বাই বাই।